2 দিন হলো আমার চাকরিটা চলে গেছে, সামনে রোজা, এরপর ঈদ। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তৌহিদ মাথা নিচু করে কথাগুলো বলল। তার গলার স্বরে এক ধরনের হাহাকার মিশেছিল। তৌহিদের ছোটবেলার বন্ধু সোহেল তার উল্টো পাশে বসে আছে। বাবার বিশাল গার্মেন্টস ব্যবসা এখন সোহেলের কাঁধে। সে চেয়ারটায় একটু নড়ে চড়ে বসলো, তৌহিদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই দোস্ত। তৌহিদ মুখ তুলে তাকালো। গত 2 দিন ধরে সে বুকের ভেতর পাথর চাপা দিয়ে ঘুরছে। বাসায় কাউকে কিছু জানায়নি। প্রতিদিন সকালে ইস্ত্রি করা শার্ট গায়ে জড়িয়ে টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে অফিসের নাম করে বের হই। এরপর সারাদিন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত হন্য হয়ে ঘুরে বেড়াই। কোথাও কোনো আশার আলো নেই। বাধ্য হয়ে আজ কলেজ লাইফের বন্ধু সোহেলের কাছে আসা। লজ্জার মাথা খেয়ে সে বলেই ফেলল, তুই যদি পারিস তাহলে ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে দে দোস্ত। তোর কোম্পানিতে তো কত লোক লাগে। সোহেল আঙুল দিয়ে টেবিলের কাছের ওপর আলতো করে টোকা দিতে দিতে বলল, হ্যাঁ তা লাগে, কিন্তু এই মুহূর্তে লাগবে না। তাহলে তোর চেনা জানা কেউ থাকলে তাকে বলে যদি একটা ব্যবস্থা করে দিতে পারতি। তুই বললে কেউ না করবে না। তৌহিদের কণ্ঠে তখন দুবন্ত মানুষের বাঁচার আকুতি। কিন্তু সোহেল বেশ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, আমি কারো কাছে সাহায্য চাই না তৌহিদ, কারণ এটা আমার নীতি। তৌহিদ কিছু বলতে গিয়েও থেমে গেল। বন্ধুত্বের চেয়ে সোহেলের কাছে তার নীতি বড়। সোহেল ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার একটা মিটিংয়ে যেতে হবে, তুই অন্য ব্যবস্থা করে নে। আজ আসি আমি। সোহেল আর এক মুহূর্ত দাঁড়ালো না। তৌহিদ কিছুক্ষণ ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীর পায়ে অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে চৈত্র মাসের জাজালো রোদ। ঘড়িতে তখন দুপুর 2টো বাজে। পেটের ক্ষুধায় নাড়ি ভুঁড়ি মোচড় দিয়ে উঠলেও তৌহিদ সেটা অনুভব করতে পারছে না। তার বুকের ভেতরের আগুন দুপুরের এই চড়া রোদের চেয়েও তীব্র। রাস্তার ধারের এক টং দোকানে এসে বসলো সে। পকেটে হাত দিয়ে দেখলো মানিব্যাগটা বেশ হালকা। 1 কাপ রং চায়ের অর্ডার দিয়ে সে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। মাস শেষ হতে আর মাত্র 12 দিন বাকি। এতদিন ধরে তিল তিল করে সাজানো সংসারটা কি তবে ধসে পড়বে? স্ত্রী মীরার হাসি মাখা মুখটা মনে পড়তেই তৌহিদের বুকটা কেঁপে উঠল। মাস শেষে মীরার হাতে বেতনের টাকাটা তুলে না দিতে পারলে কি জবাব দেবে সে? মীরা কি মেনে নিতে চাইবে? যখন শুনবে স্বামীর চাকরি নেই, তখন না জানি বাসায় কি তুলকালাম কাণ্ডটাই না ঘটবে। বাড়ি ভাড়া, বাচ্চার স্কুলের বেতন, সব মিলে এক বিশাল বোঝা তৌহিদের কাঁধে চেপে বসলো। চায়ের কাপটা হাতে নিয়ে তৌহিদ দেখলো তার হাত কাঁপছে। ধোয়া ওঠা চায়ের দিকে তাকিয়ে সে শুধু অন্ধকার দেখছে। শহরের এই হাজারো মানুষের ভিড়ে তৌহিদ আজ বড্ড একা। ভীষণ অসহায় সে। চায়ের কাপটা রেখে তৌহিদ আবার পিচঢালা তপ্ত রাস্তায় নেমে এলো। পেটে ক্ষুধা, কিন্তু তার চেয়েও বড় ক্ষুধা জীবিকার। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। একের পর এক অফিসের দরজায় নক করেছে সে। পরিচিত অপরিচিত যার সাথেই দেখা হয়েছে আমতা আমতা করে কাজের কথা বলেছে। কিন্তু কাজ পাওয়া কি এত সহজ? সোনার হরিণের চেয়েও এখন দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে একটা সাধারণ চাকরি। এখন ঘড়িতে সন্ধ্যা 6টা। মাগরিবের আজান ভেসে আসছে মসজিদ থেকে। শহরের রাস্তায় নিয়ম বাতিগুলো জ্বলে উঠেছে একে একে। ক্লান্ত শরীরটা যেন আর চলছে না। বাসে ওঠার শক্তিটুকুও অবশিষ্ট নেই। তবু ভিড় ঠেলে তাকে ফিরতে হবে। ফেরার পথে হঠাৎ মনে পড়ল মেয়েটার কথা। সকালে বের হওয়ার সময় তিহুর সেই আদো আদো বলি কানে বাজলো, বাবা আসার সময় আমার জন্য চকলেট আনবে কিন্তু। তৌহিদ তখন মেয়ের গালে চুমু খেয়ে বলেছিল, ঠিক আছে মা, আনবো। পকেটের অবস্থা শোচনীয়, তবু রাস্তার পাশের এক কনফেকশনারি থেকে মেয়ের পছন্দের চকলেটটা কিনল সে। এই ছোট্ট চকলেটটুকুই হয়তো আজকের দিনের একমাত্র সত্য। বাকি সবটাই তো মিথ্যার মোড়কে
ডাকা। বাসে যখন পৌঁছালো তখন শৈল বেয়ে ঘাম ঝরছে। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল মীরা। তৌহিদ ড্রয়িং রুমে ঢুকে দেখলো মেয়ে তিহু টেবিলে ঝুঁকে কিছু একটা লিখছে, আর মীরা গিয়ে কাছে বসলো। বাবাকে দেখেই তিহুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে খাতা পেন্সিল ফেলে এক লাফে বাবার কাছে আসতে চাইলো। বাবা, আমার চকলেট কোথায়? মীরা চোখ পাকিয়ে তাকালো, ধমক দিয়ে বলল, খবরদার তিহু, আগে পড়া শেষ করো, তারপর চকলেট। এখন চুপ করে বসো। মায়ের ধমক খেয়ে তিহু মন খারাপ করে আবার চেয়ারে গিয়ে বসলো। তৌহিদ অসহায় চোখে মেয়ের দিকে তাকালো, কিন্তু মীরার শাসনের ওপর কথা বলার সাহস তার নেই। সে শার্টের বোতাম খুলতে খুলতে সোফায় বসলো। মীরা আর চোখে স্বামীর দিকে তাকালো। প্রতিদিনের মতো আজ তৌহিদকে সতেজ দেখাচ্ছে না। চোখের নিচে কালি, চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা কেমন যেন তামাতে হয়ে গেছে। মীরা বুক কুঁচকে বলল, কি ব্যাপার, আজ তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? শরীর খারাপ নাকি? তৌহিদ একটু নড়ে চড়ে বসলো। বুকের ভেতরটা ধক করে উঠল ধরা পড়ে যাওয়ার ভয়ে। সে জোর করে মুখে একটা হাসি এনে বলল, না না, শরীর ঠিক আছে। আসলে আজ কাজের চাপটা একটু বেশি ছিল। মিটিং, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, এইসব আর কি। মীরা সন্দেহবাতিক চোখে তাকিয়ে রইল, বলল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে সারাদিন রোদের মধ্যে ঘুরেছো। গায়ের রং কেমন যেন কালচে হয়ে গেছে, শার্টটাও ঘামে ভেজা। তৌহিদের গলা শুকিয়ে কাঠ। মীরার চোখ ফাঁকি দেওয়া কঠিন। সে পরিস্থিতি সামলাতে দ্রুত একটা রসিকতার আশ্রয় নিল। হেসে বলল, আরে, আমি তো ছোট থেকেই কালো, রোদে পড়বো আর কি। তারপরও ভাগ্য করে তোমার মতো একটা সাদা বিড়াল পেয়েছি, এটাই তো বেশি। মীরা এবার আর রাগ ধরে রাখতে পারল না। তার ফর্সা গালে হালকা লালের আভা ফুটল। সে রাগী চোখে তৌহিদের দিকে তাকালো, যদিও ঠোঁটের কোণে এক সিল্কে হাসি লুকিয়ে আসছিল। কৃত্রিম রাগ দেখিয়ে বলল, হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না, যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। মীরা রান্নাঘরের দিকে চলে যেতেই তৌহিদ পকেট থেকে চকলেটটা বের করে তিহুর দিকে বাড়িয়ে দিল। তিহু খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরল। মেয়ের এই নিষ্পাপ হাসিটা দেখার জন্য হয়তো সারা দিনের এই হাড়ভাঙা খাটুনি, এই মিথ্যা অভিনয়। তৌহিদ তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকলো। বেসিনের আয়নায় সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল সে। আয়নায় ভেসে ওঠা মানুষটাকে তার বড্ড অচেনা লাগছে। চোখের নিচে কালো দাগ, কপালের ভাঁজে দুশ্চিন্তা, পানির ঝাপটা মুখে দিয়ে সে আয়নায় মানুষটাকে প্রশ্ন করলো, আর কত আর কতদিন এভাবে মিথ্যা অভিনয় করবি তৌহিদ? সত্যিটা আজ নয়তো কাল প্রকাশ পাবেই। তখনকার কথা ভাবলেই তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। স্ত্রী সন্তানকে হারানোর ভয় তাকে বড্ড তাড়া করে ফেলে। এই সংসার, এই মীরা, এই তিহু, এদের ছাড়া তৌহিদের আর কি আছে? কিন্তু এই ভালোবাসার সংসারটা কি আসলেই ভালোবাসার, নাকি অর্থের স্রোতর ওপর ঝুলে থাকা এক নড়বড়ে সম্পর্কের নাম? মীরার সাথে তৌহিদের প্রেমের বিয়ে ছিল ভার্সিটি লাইফে। মীরাকে দেখে খুব সহজ সরল মনে হতো, শান্ত স্নিগ্ধ একটা মেয়ে। কিন্তু বিয়ের পর সেই ধারণা ভাঙতে সময় লাগেনি। তৌহিদ বুঝেছে মীরার ওই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক কঠিন ব্যক্তিত্ব। তিহু হওয়ার আগ পর্যন্ত সব মোটামুটি ঠিকই ছিল, কিন্তু তারপর থেকেই মীরা বদলে যেতে শুরু করলো। একদিন সে সাফ জানিয়ে দিল, তৌহিদ যা বেতন পাবে তার পুরোটাই মীরার হাতে তুলে দিতে হবে। সংসারের সব খরচ সে তার ইচ্ছা মতো করবে। তৌহিদের কোনো হিসাব চাইতে পারবে না। তৌহিদ প্রথমে রাজি হয়নি। নিজের উপার্জনের ওপর নিজের অধিকার থাকবে না, এটা কেমন কথা? কিন্তু তার আপত্তির ফল হয়েছিল ভয়াবহ। মীরা সোজা তার বাবার বাড়ি চলে গিয়েছিল। সাফ জানিয়ে দিয়েছিল তৌহিদ তার শর্তে রাজি না হলে সে আর ফিরবে না। ডিভোর্সের হুমকি পর্যন্ত এসেছিল। তৌহিদ তখন পাগল প্রায়।
একদিকে মীরার প্রতি ভালোবাসা, অন্যদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ। সে হার মেনে নিয়েছিল, মীরা সব শর্ত মেনে নিয়ে তাকে ফিরিয়ে এনেছিল। সেই থেকে তৌহিদ একটা পুতুলের মতো মাস শেষে বেতনের টাকা মীরার হাতে তুলে দেয়, আর মীরা তার প্রয়োজন মতো তাকে হাত খরচ দেয়। গ্রামের বাড়িতে তৌহিদের বৃদ্ধা বাবা মা থাকে, তাদের সে কোনো টাকা পয়সা পাঠাতে পারে না। বাবা মা অবশ্যই কখনো কোনো অভিযোগ করেন না, ছেলের সুখেই তারা সুখী। কিন্তু তৌহিদের বিবেকে বাদে মাঝে মধ্যে নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সন্তান মনে হয় মীরাকে বিয়ে করাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু এখন আর ফেরার পথ নেই। বাথরুম থেকে বের হয়ে তৌহিদ ডাইনিং টেবিলে বসলো। মীরা খাবার বেড়ে দিচ্ছে, ধোয়া ওঠা ভাতের সাথে মুরগির মাংসের ঝোল। খিদে থাকলেও তৌহিদের গলায় খাবার আটকাচ্ছে। মীরা তরকারির বাটিটা এগিয়ে দিতে দিতে বলল, শোনো, একটা কথা ভাবছিলাম। কি? তৌহিদ ভাতের দলা মুখে দিতে দিতে জিজ্ঞেস করলো। ভাবছি এবার ঈদে মা বাবাকে কাপড় দিব। গত 3 বছর যাবৎ ঈদে ওদের কিছু দেওয়া হয় না। আমার ভাইয়া দেয়, কিন্তু আমি মেয়ে হয়ে কিছু দিতে পারি না। নিজের কাছে কেমন ছোট ছোট লাগে। তৌহিদের হাতটা প্লেটের ওপর থমকে গেল। চাকরি নেই, সামনের মাসের বাজার খরচ কিভাবে চলবে তার ঠিক নেই। আর মীরা এখন বিলাসিতার পরিকল্পনা করছে। সে বলল, তো দিবে, সমস্যা কি? টাকা তো সব তোমার কাছেই থাকে, তুমি ম্যানেজ করে নিও। মীরা ভাতের চামচটা শব্দ করে বাটিতে রাখলো। তার গলায় বিরক্তি। ম্যানেজ করব মানে? তুমি যে টাকা বেতন দাও তা দিয়ে তো আমাদের নিজেদের সংসারই ঠিকমতো চলে না। এর মধ্যে আবার তিহুর স্কুলের খরচ বেড়েছে, জিনিসের দাম বেড়েছে। বাড়তি টাকা না দিলে আমি মা বাবাকে দেব কিভাবে? আমার কি শখ আহ্লাদ থাকতে নেই? তৌহিদ অবাক হয়ে মীরার দিকে তাকালো। এই মহিলা কি কোনোদিন বুঝবে না, নাকি বুঝতে চায় না? নিজের সংসার, নিজের বাবা মা, নিজের স্ট্যাটাস, এর বাইরে মীরার জগতে আর কিছু অস্তিত্ব নেই। তৌহিদ যে আজ সারাদিন রোদে পুড়ে কালো হয়ে গেছে, দুশ্চিন্তায় তার চুল পড়ে যাচ্ছে, সেটা মীরার চোখে পড়ে না। তার চোখে পড়ে শুধু টাকার অভাব। তৌহিদের খুব ইচ্ছে করলো চিৎকার করে বলে দেয়, আমার চাকরি নেই মীরা, তোমার এই টাকার মেশিনটা নষ্ট হয়ে গেছে, এবার তুমি কি করবে? ছেড়ে চলে যাবে? কিন্তু সে পারল না। তিহু পাশের রুমে ছড়া আওড়াচ্ছে। এই শান্ত সন্ধ্যায় ঘরে অশান্তির আগুন লাগাতে তার মন সায় দিল না। সে নিজেকে সামলে নিল, এক গ্লাস পানি খেয়ে গলার অস্তিত্বটা দূর করার চেষ্টা করলো। তারপর শান্ত গলায় বলল, আচ্ছা, দেখি কি করা যায়। অফিসের বোনাসটা আসুক, তারপর না হয়। মীরা আর কিছু বলল না, কিন্তু তার মুখের অসন্তোষ কাটল না। তৌহিদ মাথা নিচু করে খেতে লাগলো। প্রতিটি গ্রাস তার কাছে বিষের মতো মনে হতে লাগলো। সে জানে না এই দেখির শেষ কোথায়। সে জানে না 12 দিন পর যখন মাস শেষ হবে তখন সে কোথায় গিয়ে দাঁড়াবে। শুধু এটুকু জানে, এই মিথ্যার বোঝা সে আর বেশিক্ষণ টানতে পারবে না। তখন কি হবে? সকালবেলা তৌহিদ আয়নায় সামনে দাঁড়িয়ে টাই বাঁধছে। নীল রঙের শার্ট আর কালো প্যান্ট তাকে বেশ ফিটফাট লাগছে, কিন্তু এই পরিপাটি পোশাকের নিচে যে এক বেকার বিধ্বস্ত মানুষের আত্মা লুকিয়ে আছে তা বাইরের কেউ বুঝবে না। মীরা কিচেন থেকে বের হয়ে এলো, হাতে টিফিন বক্স। তার মুখটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে। টিফিন বক্সটা টেবিলের ওপর রাখতে রাখতে বলল, শোনো, তিহুকে আজ একটু স্কুলে দিয়ে এসো তো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেমন চক্কর দিচ্ছে। তৌহিদ একটু চিন্তিত হলো। মীরার কপালের দিকে তাকিয়ে বলল, প্রেশার কমে গেল নাকি? ডাক্তার দেখাবে? মীরা হাত নেড়ে বলল, না না, ডাক্তার লাগবে না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তুমি টিহুকে নামিয়ে দিয়ে অফিসে যাও। তৌহিদ মাথা নেড়ে সায় দিল, আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। তিহুর স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে তৌহিদ বেরিয়ে পড়ল। মেয়েকে রিকশায় তুলে দিয়ে পাশে বসলো সে।
সকালের মিষ্টি রোদে টিহুর মুখটা ঝলমল করছে। স্কুলে যাওয়ার পথে টিহু অনর্গল বকবক করে যাচ্ছে। তৌহিদ আনমনে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে এই ছোট্ট মেয়েটার হাসি মুখ কতদিন ধরে রাখতে পারবে সে। স্কুলের গেটে টিহুকে নামিয়ে দিয়ে তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। অন্য বাবারা হয়তো এখন অফিসের দিকে ছুটছে আর সে ছুটবে অনিশ্চয়তার পথে। সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরল, কিন্তু ফলাফল শূন্য। তপ্ত দুপুরে রোদে পুড়ে বাসের ধুলোবালি মেখে সে যখন বাজারের মোড়ে এসে দাঁড়ালো, তখন পেটের ক্ষুধা আর মনের হতাশা মিলেমিশে একাকার। পকেট হাত দিয়ে দেখলো জমানো কিছু টাকা আছে। গত মাসে কিছু টাকা সে মীরার অগোচরে আলাদা করে রেখেছিল। ভেবেছিল আপদ বিপদে কাজে লাগবে, আর সেই বিপদ উপস্থিত। সামনে রোজা, বাসায় ইফতারির কিছুই নেই। মীরা হয়তো ভাবছে অফিস থেকে ফেরার পথে সে বাজার করে আনবে, কিন্তু পকেটে তো টাকা নেই। বাধ্য হয়ে জমানো টাকাটা খরচ করার সিদ্ধান্ত নিল সে। এছাড়া আর কোনো উপায় নেই। বিকেলে সে কাঁচা বাজারে ঢুকলো। রোজার রোজ বাজার মানেই তো এলাহি কারবার। ছোলা, বেসম, ডাল, চিনি, তেল, খেজুর, সব কিছুর দাম যেন আগুনের মতো। একটার পর একটা দোকান ঘুরল সে। দর দাম করে যতটা সম্ভব কম দামে জিনিস কেনার চেষ্টা করলো। ভিড়ের মধ্যে ধাক্কা খেতে খেতে তার ঘাম ছুটে গেল। সব কেনাকাটা শেষ করার পর মানিব্যাগটা খুলে দেখলো মাত্র 2000 টাকা অবশিষ্ট আছে। বুকের ভেতরটা ধক করে উঠল। পুরো মাস পড়ে আছে সামনে। এই সামান্য টাকায় কিভাবে চলবে? আর মীরার আবদার, ঈদ মার্কেট, টিহুর নতুন জামা, সব মিলিয়ে এক গোলক দাদা বাজারের ব্যাগগুলো নিয়ে যখন বাসায় ফিরল, তখন সন্ধ্যা হয়ে গেছে। কলিং বেল বাজাতেই মীরা দরজা খুলে দিল। তার শরীরটা এখন একটু ভালো মনে হচ্ছে। তৌহিদের হাতে এতগুলো ব্যাগ দেখে সে অবাক হয়ে গেল। মুখে হাসি ফুটে উঠল তার। বাবা, কিছু বলার আগে দেখি সব বাজার করে ফেলেছো। আমি তো ভাবছিলাম কাল হয়তো করবে, রোজা তো পরশু থেকে। তৌহিদ শুকনো হাসি হাসলো। ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বলল, কাল একটু তাড়াহুড়ো হয়ে যাবে, তাই ভাবলাম আজই সব করে ফেলি। অফিসের কাছেই তো বাজার, সুবিধা হলো। মীরা খুশি মনে বলল, ভালো করেছো। এখন তো নিশ্চিত। মীরা রান্নাঘরে গিয়ে ব্যাগ থেকে একে একে বাজার বের করতে লাগলো। তৌহিদ সোফায় বসে মীরার ব্যস্ততা দেখে ছোলা, ডাল বয়ামে ভরছে। খেজুরগুলো আলাদা করে রাখছে। মীরার চোখে মুখে একটা তৃপ্তির ছাপ। তৌহিদ মনে মনে ভাবল, মেয়ে মানুষ বড়ই অদ্ভুত। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ তুমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। একটু দেওয়া কম হলে সংসারে কালো মেঘের ছায়া নেমে আসে। ভালোবাসার পরিমাপক কি শুধুই সচ্ছলতায়? মীরার হাসি মুখের পেছনে কি শুধুই এই বাজার সদাইয়ের অবদান? তৌহিদের খুব জানতে ইচ্ছে করে, যদি আর সে খালি হাতে ফিরত, মীরা কি তাকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, নাকি অভাবের গঞ্জনা দিয়ে জর্জরিত করত? রাতে খাওয়া দাওয়ার পর তিনজনে বিছানায় শুয়ে আছে। টিহু সারাদিনের ক্লান্তি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের আলো নিভিয়ে শুধু একটা ডিম লাইট জ্বেলে রাখা হয়েছে। সেই আবছা আলোর মীরা তৌহিদের দিকে পাশ ফিরল। তৌহিদ চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে, কিন্তু তার চোখে ঘুম নেই। মীরা আস্তে করে তৌহিদের গায়ে হাত রাখলো, কানের কাছে ফিসফিস করে বলল, শুনছো? তৌহিদ চোখ না খুলে বলল, বলছে কি? রোজার 4-5 তারিখের দিকে আমাকে 5000 টাকা দিও তো। তৌহিদের বুকের ভেতরটা কেঁপে উঠল। আবার টাকা? সে কোনো মতে বলল, কেন? আমার বাকি বোন জামাইরা মা বাবাকে কিছু দেওয়ার আগেই আমি দিতে চাই। আব্বা এবার অসুস্থ, তার ওষুধের
খরচও বেড়েছে, সবার আগে দিলে আব্বা খুশি হবেন। তুই চুপ করে রইল, সে কি বলবে বুঝতে পারছে না। চাকরি নেই, পকেটে মাত্র 2,000 টাকা, আর মীরা এখন 5,000 টাকা চাইছে বাবার বাড়ির জন্য। রাগে তার শরীরটা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সংযত করলো, শান্ত গলায় বলল, বেতনের সব টাকাই তো তোমার হাতে দিই মীরা, সেখান থেকে খরচ করলেই তো পারো। আলাদা করে আবার চাইছো কেন? মীরা এবার একটু গলা চড়ল। তুমি কোথায় সবটা আমার হাতে তুলে দাও। তুমি বেতন কত পাও সেটাই তো আজ পর্যন্ত আমাকে বলনি। কিছু টাকা দাও সংসার চালানোর জন্য, আর বাকিটা তো নিজের কাছে রেখে দাও। ওখান থেকে দিলেই তো পারো। তৌহিদ হতাশ গলায় বলল, আমার সারা মাস চলতে হয় না, যাতায়াত ভাড়া, অফিসের লাঞ্চ, মাঝে মধ্যে তো বাজার হাট ও আমি করি। এসব করতে করতেই তো টাকা শেষ হয়ে যায়। আমার কি টাকার গাছ আছে? মীরা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, অভিমানী স্বরে বলল, থাক, অত কৈফিয়ত দিতে হবে না। দিতে পারলে দিও, না পারলে নেই। আমার বাবা মা না খেয়ে মরবে না। তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা দেখি। তৌহিদ পাশ ফিরে শুলো, মীরার দিকে পিঠ দিয়ে। সে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। দেখি তো, বলল, কিন্তু দেবে কোত্থেকে? এই মিথ্যার দেওয়াল আর কতদিন টিকবে? পরের দিন সকালে তৌহিদ আবার বের হলো। আজ আর চাকরির খোঁজ নয়, আজ তার গন্তব্য অন্য কোথাও। তার এক বন্ধু রায়হান কিছুদিন হলো বিদেশ থেকে দেশে ফিরেছে। রায়হান যখন বিদেশে যাওয়ার জন্য পাগল ছিল, তখন তার টাকার খুব দরকার ছিল। তৌহিদ তখন ভালো চাকরি করত, হাতে কিছু টাকাও ছিল। সে নিজে রায়হানকে 1,00,000 টাকা ধার দিয়েছিল। কোনো দলিল বা প্রমাণ রাখেনি, শুধু বন্ধুত্বের খাতিরে। সেই রায়হান এখন প্রতিষ্ঠিত এলাকায় নাম ডাক হয়েছে। শুনেছে এবার ঈদের পর বিয়ে করবে। রায়হানের ড্রয়িং রুমে বসে আছে তৌহিদ। ঘরটা বেশ সাজানো গুছানো, দামি সোফা, বড় টিভি। রায়হান লুঙ্গি আর ফতুয়া পরে এসে বসলো। তার শরীর বেশ ভারী হয়েছে, চেহারায় সুখের ছাপ। তৌহিদকে দেখে সে দাঁত বের করে হাসলো। কিরে দোস্ত, কতদিন পর দেখা, কি খবর বল, কেমন আছিস? তৌহিদ মায়ের হাসলো, এই তো দোস্ত, চলছে কোনো মতে। তো খবর বল, বিদেশ থেকে তো এলি, এখন কি দেশেই থাকবি? রায়হান পায়ের উপর পাত তুলে আয়েশ করে বসলো। কাজের ছেলেকে ডেকে বলল 2টা কোক আনতে। তারপর তৌহিদের দিকে তাকিয়ে বলল, আর যাব না, যা কামিয়েছি আলহামদুলিল্লাহ। দেশে কিছু জমি জামা কিনেছি, একটা ছোটখাটো ব্যবসাও শুরু করব ভাবছি। তৌহিদ একটু ইতস্ত করে আসল কথায় এলো, শোন রায়হান, তোর কাছে একটা প্রয়োজনে এসেছি। বল, কি প্রয়োজন? রায়হান কোকের বোতলে চুমুক দিল। এখন তো আল্লাহর রহমতে তোর অবস্থা অনেক ভালো। আমার ওই টাকাটা, মানে বিদেশ যাওয়ার সময় যে 1,00,000 টাকা দিয়েছিলাম, সেটা যদি এখন ফেরত দিতি, খুব উপকার হতো রে। রায়হানের কোক খাওয়ার থেমে গেল। সে বোতলটা টিপয়ের ওপর রাখলো, মুখের হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে একটা বিরক্তির ছাপ ফুটে উঠল। সে ব্রুকুসকে বলল, টাকা ফেরত দিবি কেন রে? তুই তো ভালোই চাকরি করে শুনেছি, মোটা অঙ্কের বেতন পাস। হঠাৎ এমন কি হলো যে পুরনো টাকার জন্য ধরনা দিতে এলি? তৌহিদ মাথা নিচু করে বলল, আসলে দোস্ত, আমার চাকরিটা চলে গেছে। হুট করেই হাতে জমানো টাকাও নেই, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। সামনে ঈদ, রোজা, বুঝিস তো। রায়হান তাচ্ছিল্যের সুরে হেসে উঠল, তোর চাকরি চলে গেছে? বিশ্বাস হয় না দোস্ত, তুই তো কত বড় অফিসার ছিলি, আর চাকরি গেলেই বাকি। তোর মতো লোকের তো টাকার অভাব হওয়ার কথা না। অভাব জিনিসটা কি সেটা তো আমরা গরিবরা জানি। তৌহিদের অপমানে কান লাল হয়ে গেল। সে বলল, অভাব জিনিসটা কি তুই তো ভালো করেই জানিস রায়হান, ভুলে যাসনি? তোর যখন টাকার দরকার ছিল, আমি কিন্তু দিতে এক মুহূর্তও দেরি করিনি। আজ আমার বিপদ, তাই তোর কাছে এসেছি। রায়হান এবার একটু বিরক্তি হয়ে বলল, আরে ভাই, পুরনো কাসুন্দি গাড়ছিস কেন? আমি কি বলেছি টাকা দেব না? কিন্তু এখন আমার হাতে একদম খালি। দেশে এসে সব টাকা জমি কিনতে
ইনভেস্ট করে ফেলেছি, এখন ক্যাশ টাকা নেই। তৌহিদ মিনতি করে বলল, তোর একবারে সব টাকা দিতে হবে না রায়হান, তুই ভেঙে ভেঙে দে, এখন অন্তত 10-20 হাজার টাকা দে, বাকিটা পরে দিস, আমার খুব দরকার রে। রায়হান সোজা হয়ে বসলো, তার গলায় এখন কাঠখোটকা ভাব। বললাম তো, এখন দেওয়ার মতো অবস্থা নেই, তুই আরো 1 বছর ওয়েট কর, ব্যবসাটা দাঁড়াক, তারপর দিয়ে দেব, এখন আর বিরক্ত করিস না তো। তৌহিদ অবাক হয়ে রায়হানের দিকে তাকিয়ে রইল। এই সেই রায়হান যে এক সময় টাকার জন্য তৌহিদের পায়ে ধরতে বাকি রেখেছিল। মানুষের সময় পাল্টালে কি তার স্বভাবও পাল্টে যায়? কৃতজ্ঞতা কি এতই ঠকনো জিনিস? তৌহিদ আর কিছু বলল না। সে বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিজেকে আরও ছোট করা। সে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। রায়হান তাকে বিদায় দেওয়ার জন্য দরজার দিকেও এগোলো না। রিমোট হাতে টিভির চ্যানেল পাল্টাতে লাগলো। তৌহিদ যখন রায়হানের বাড়ি থেকে বের হয়ে এলো, তখন দুপুর গড়িয়ে বিকেল, মাথার উপর সূর্যটা ঠিক পড়ছে, কিন্তু তৌহিদের মনে হচ্ছে তার চারপাশে ঘন অন্ধকার। বন্ধু, স্ত্রী, সমাজ সবাই যেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে হাঁটতে শুরু করলো গন্তব্যহীন এক পথে। পকেটে হাত দিয়ে দেখলো মাত্র কয়েকটা খুচরা টাকা পড়ে আছে, আর মনে পড়ে আছে একরাশ অপমান আর হতাশা। বাসে ফেরার কথা ভাবতেই তার ভয় হতে লাগলো। মীরা হয়তো অপেক্ষা করছে ওই 5,000 টাকার জন্য, টিহু অপেক্ষা করছে বাবার জন্য, কিন্তু তৌহিদ, তৌহিদ কার কাছে যাবে? কার কাছে গিয়ে বলবে আমি আর পারছি না? আমি বড্ড ক্লান্ত। রাস্তার ধারের এক কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। নীল আকাশে সাদা মেঘের বেলা বাজছে। তৌহিদ বিড়বিড় করে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আর তো কেউ নেই, তুমি কোনো একটা পথ দেখাও। হঠাৎ তৌহিদ দেখলো একটা মোটর বাইক এসে থামলো তার সামনে। বাইক থেকে নামলে এক সুঠাম দেহের যুবক, পরনে জিন্সের প্যান্ট আর চেক শার্ট। সে হেলমেট খুলতেই তৌহিদ চমকে উঠল। আরে, এ তো সজল, সেই সজল যার সাথে প্রাইমারি স্কুলে মারামারি করতো, টিফিন শেয়ার করতো। সজল ক্লাস 8-এর পর আর পড়াশোনা করেনি, বাবার সাথে ব্যবসায় নেমেছিল। সজলও তৌহিদকে দেখে অবাক। সে এগিয়ে এসে বলল, কিরে তৌহিদ, তুই এখানে এভাবে বসে আছিস কেন? আর তোর চেহারার এই অবস্থা কেন রে? দেখে মনে হচ্ছে কতদিন খাসনি। তৌহিদ উঠে দাঁড়ালো। পুরনো বন্ধুকে দেখে তার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে সজলের হাত ধরে বলল, দোস্ত, আমার সব শেষ হয়ে গেছে রে। সজল উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে বল তো, খুলে বল। তৌহিদ সবটা খুলে বলল। সজল মন দিয়ে সব শুনল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তৌহিদের কাঁধে হাত রাখলো, বলল, রায়হানের কথা বাদ দে, ও তো ছোট লোক, বড়লোক হয়েও ছোট লোকই রয়ে গেছে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি আছি তো। তুই কি করবি দোস্ত? আমার এখন একটা কাজ দরকার, যে কোনো কাজ। সজল কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা শোন, তুই কি কুরিয়ার সার্ভিসে কাজ করতে পারবি? আমার এক পরিচিত বড় ভাই একটা কুরিয়ার কোম্পানি চালায়, ওখানে ডেলিভারি ম্যান বা সুপারভাইজারের কাজ পাবি। বেতন হয়তো তোর আগের চাকরির মতো হবে না, তবে সংসার চলে যাবে। রাজি হলে বল, কাল থেকেই জয়েন করতে পারবি। তৌহিদের চোখে তখন আশার আলো। সে দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ দোস্ত, আমি করব, যে কোনো কাজ করব, শুধু আমাকে একটু ব্যবস্থা করে দে। সজল হাসলো, বলল, তাহলে চল আমার সাথে, এখনই কথা বলে আসি। সজল তৌহিদকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে গেল কুরিয়ার সার্ভিসের অফিসে। সেখানে ম্যানেজারের সাথে কথা বলে তৌহিদের চাকরির ব্যবস্থা করে দিল। বেতন 15,000 টাকা, সাথে টিফিন খরচ। তৌহিদের মনে হলো সে যেন ডুবতে ডুবতে একটা খড়কুটো আগড়ে ধরেছে। 2 দিন পর থেকে তার জয়েনিং। অফিস থেকে বের হয়ে তৌহিদ সজলের হাত ধরে বলল, দোস্ত,
আজ তুই আমার যে উপকার করলি এটা আমি জীবনেও ভুলবো না। আল্লাহ তোকে অনেক বড় করুক। সজল লজ্জা পেয়ে বলল, দূর বেটা, কী সব বলছিস? বন্ধুর জন্য করবে না তো কে করবে? শোন, তোর যদি এখনই কোনো টাকা পয়সা লাগে তো বল, আমি দিচ্ছি। এই বলে সজল পকেটে হাত দিয়ে এলো ব্যাগ বের করার জন্য। তুই দ্রুত তাকে বাধা দিল, না না দোস্ত, টাকা লাগবে না। তুই যা করেছিস সেটাই অনেক, আমি চালিয়ে নেব। সজলের কাছ থেকে বিদায় নিয়ে তৌহিদ যখন বাসায় ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে। শরীরটা ক্লান্ত হলেও মনের ভেতরটা কিছুটা কমেছে। অন্তত একটা কাজ তো জুটলো। কলিং বেল চাপতেই মীরা দরজা খুলে দিল। তৌহিদকে দেখে সে ভ্রু কুঁচকে বলল, বুঝতে পারছি না, ইদানিং তোমাকে একটু বেশি ক্লান্ত আর বিধ্বস্ত লাগছে। ব্যাপারটা কি বলো তো? অফিসে কি খুব প্যারা দিচ্ছে? তৌহিদের মেজাজটা চড়ে গেল। সারাদিন রোদে পুড়ে অপমান সয়ে চাকরির জন্য হন্য হয়ে ঘুরে সে বাড়ি ফিরেছে একটু শান্তির আশায়, আর মীরা এসে জেরা শুরু করেছে। তার মনে হলো মীরা কি তাকে আদৌ ভালোবাসে, নাকি ভালোবাসা শুধু ওই মাস শেষের বেতনের টাকার ওপর নির্ভরশীল। সে নিজেকে সামলে নিয়ে বলল, কিছু হয়নি মীরা, কাজের চাপ তো থাকেই, বাদ দাও ওসব। মীরা আর প্রশ্ন করলো না, কিন্তু তার চোখে সন্দেহের ছায়া রয়ে গেল। তৌহিদ ফ্রেশ হয়ে এসে সোফায় বসলো, তারপর বলল, শোনো, আমি কাল সকালে একটু গ্রামে যাব, জরুরি দরকার আছে। গ্রামে কেন, কোনো সমস্যা হয়েছে? মীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তেমন কিছু না, জমির ব্যাপারে একটু ঝামেলা হয়েছে, তাই যেতে হবে। তোমার না জানলেও চলবে। মীরা একটু চুপ করে থেকে বলল, আচ্ছা যাও, কিন্তু আমি যে টাকাটার কথা বলেছিলাম, ওই 5,000 টাকা, ওটা কি যাওয়ার আগে দিয়ে যাবে? তৌহিদ আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতর জমে থাকা রাগ আর সামলাতে পারল না। সে সোফার থেকে লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, সব সময় টাকা টাকা করো কেন মীরা? টাকা কি গাছে ধরে যে চাইলেই পাওয়া যায়? আমার দিকে তাকাও একবার, আমি কি মেশিন? সারাদিন খেটে খুঁটে আসি, আর তুমি এসেই টাকার ফর্দ ধরিয়ে দাও। মীরা চমকে উঠল। তৌহিদকে সে কখনো এভাবে চিৎকার করতে দেখেনি। সে তোতলামি করে বলল, আমি তো শুধু বাবার জন্য, বাবার জন্য, বাবার জন্য। তৌহিদ তাকে থামিয়ে দিয়ে বলল, মাস গেলে যে টাকা দিই সেগুলো দিয়ে কি করো? বাড়ি ভাড়া, তিহুর স্কুলের বেতন, বাজারে খরচ, সব দিয়েও তো কিছু বাঁচার কথা। সেগুলো কোথায় যায়? সব কি নিজের আত্মীয় স্বজন নিয়ে ফুর্তি মেরে ওরাও? আর আমার বাবা মা, তাদের কথা একবারও মনে পড়ে না? তৌহিদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। মীরা ভয়ে পিছিয়ে গেল। তৌহিদ থামল না। শুনে রাখো মীরা, আমার দিনকাল আর আগের মতো নেই। এখন থেকে হিসাব করে চলতে হবে, পায়ে পায়ে হিসাব। যদি চলতে না পারো তাহলে চলে যাও, যেখানে খুশি চলে যাও, আমার কোনো সমস্যা নেই। মীরার চোখে পানি এসে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আমাকে চলে যেতে বলছো তৌহিদ, টাকার জন্য? শুধু তাই নয়, আগামী মাসেই আমরা এই বাসা ছেড়ে দেব। এত ভাড়া দিয়ে এখানে থাকা সম্ভব না। 3 সেট কোনো ছোট বাসে উঠবো। প্রস্তুত থেকেও মীরা এবার আর চুপ থাকতে পারল না। সেও গলা চড়ল। হঠাৎ কি হলো তোমার? পাগল হয়ে গেলে নাকি? আমি তো তোমাকে কোনো চাপ দিইনি, শুধু বাবার জন্য সামান্য কটা টাকা চেয়েছিলাম, তাই বলে এত বড় অপমান? আর বাসা ছেড়ে 3 সেটে যাব কেন? কি হয়েছে তোমার? সব খুলে বলো তো। তৌহিদ আর কিছু বলতে চাইল না। সে জানে এখন সত্যিটা বললে মীরা হয়তো আরো বড় কোনো সিক্রেট করবে। সে হাত নেড়ে বলল, আমার এখন কথা বলার মন নেই, বলে হন করে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মীরা ড্রয়িং রুমের দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তার সাজানো সংসারটা হঠাৎ কেন এমন নড়বড়ে হয়ে গেল? সে বুঝতে পারছে না। রাতে তৌহিদ খাবার খেলো না, মীরাও অভিমান করে খেলো না। তিহুকে খাইয়ে দিয়ে সে অন্য রুমে শুয়ে পড়ল। তৌহিদ বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। পেটে ক্ষুধা, কিন্তু মনের জ্বালা তার চেয়েও বেশি। মীরাকে এভাবে বকা দেওয়াটা কি ঠিক হলো? সে তো জানে না তৌহিদের চাকরি নেই, কিন্তু তৌহিদ নিরুপায়। দেওয়ালে পিঠ থেকে গেল। মানুষ আর মানুষ থাকে না।
শেষ রাতে সেহরি খাওয়ার জন্য মীরা উঠল। সে চোখ মুছে তৌহিদকেও ডাকলো, ওঠো, সেহরি খাবে না? কাল তো রোজা। তৌহিদ কোনো কথা না বলে উঠল। ডাইনিং টেবিলে বসে চুপচাপ ভাত খেলো। মীরাও কোনো কথা বলল না, শুধু আর চোখের স্বামীর দিকে তাকালো। গত 5-6 বছরের বিবাহিত জীবনের তৌহিদ কখনো এমন আচরণ করেনি। সে সবসময় মীরার সব আবদার হাসি মুখে পূরণ করেছে। আজ হঠাৎ এমন কি হলো যে মানুষটা পুরো বদলে গেল? মীরার মনের ভেতর অজানা আশঙ্কায় মেঘ জমতে শুরু করলো। পরের দিন সকালে তৌহিদ বেরিয়ে পড়ল গন্তব্যে, গ্রামের বাড়ি। বাস থেকে যখন নামলো তখন দুপুর। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে তার ছেলেবেলার কথা মনে পড়ল। এই পথ দিয়ে সে স্কুলে যেত, এই পুকুরে সাঁতার কাটতো। তখন জীবনটা কত সহজ ছিল। আর এখন শহরের জীবনে পিষ্ট হয়ে সে তার শেকড়কেই ভুলে গেছে। বাড়ির উঠোনে পা দিতে মা শাহানা বেগম দৌড়ে এলেন। বারান্দায় বসে তরকারি কাটছিলেন। ছেলেকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। তৌহিদের পেছনে আর কাউকে না দেখে তিনি অবাক হলেন। কিরে বাবা, তুই একা কেন? বৌমা কোথায়? তিহুমণি কই? তৌহিদ মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর মাইল হেসে বলল, ওরা আসেনি মা। তিহুর স্কুল খোলা আর মীরার শরীরটা ভালো না, তাই একা এলাম। শাহানা বেগম ছেলের মুখের দিকে তাকালেন। মায়ের চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। তিনি দেখলেন ছেলের চোখের নিচে কালি, গাল ভেঙে গেছে, শরীরে সেই আগের জলুস নেই। তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে, কিন্তু তিনি তখনই কিছু জিজ্ঞেস করলেন না। আয় বাবা, ঘরে আয়, আগে হাত মুখ ধুয়ে নে। তৌহিদ ঘরে ঢুকলো। টিনের চালের এই ঘরটা গরমকালে বেশ গরম থাকে, কিন্তু তৌহিদের কাছে মনে হলো এটাই পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। সে বিছানায় গা এলিয়ে দিল। শাহানা বেগম ছেলের পাশে এসে বসলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এবার বল তো বাবা, কি হয়েছে? তোর মুখটা এমন শুকনো কেন? বোমার সাথে কি ঝগড়া হয়েছে? তৌহিদ মায়ের কোলে মাথা রাখলো। মায়ের হাতের স্পর্শে তার সব বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, হাওমাও করে কেঁদে ফেলল। মা, আমার চাকরিটা চলে গেছে মা, আমি এখন পথের ভিখারি। শাহানা বেগম চমকে উঠলেন, কিন্তু তিনি ভেঙে পড়লেন না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, কাঁদিস না বাবা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। চাকরি গেছে তো কি হয়েছে? তুই আসিস, আমরা আছি, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে দেখিস, সব ঠিক হয়ে যাবে। তৌহিদ মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। শহরের ইট পাথরের দেওয়ালে যে কান্না সে লুকিয়ে রেখেছিল, আজ মায়ের আসলে সেই কান্না ছড়িয়ে দিল। সে জানে না ভবিষ্যৎ কি, কিন্তু এই মুহূর্তে মায়ের কোলে মাথা রেখে সে অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি, যেন পৃথিবীর সব ঝড় ঝাপটা এই এক জায়গাতেই এসে আটকে যায়। বিকেল হয়ে এসেছে। জানালার ফাঁক দিয়ে এক সেলতে রোদ এসে পড়েছে তৌহিদের গায়ে। সে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। অনেকদিন পর এমন প্রশান্তি অনুভব করছে সে। শাহানা বেগম ছেলের চুলে বিলি কেটে দিয়েছেন। তৌহিদের বাবা জনাব আমজাদ হোসেন কিছুক্ষণ আগে বাজারে গেছেন। ঘরে শুধু মা আর ছেলে। বাইরের বাতাসে গাছের পাতা নড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শাহানা বেগম হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা কিছুদিন আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তৌহিদ তৌহিদ শোয়া থেকে উঠে বসলো। অবাক হয়ে বলল, কি বলছো মা? বাবা অসুস্থ ছিল, আমাকে একবার ফোন করে জানাওনি কেন? শাহানা বেগম ম্লান হেসে বললেন, ফোন তো কতবার করলাম, তুই তো ফোন ধরিস না। ভাবলাম হয়তো অফিসে ব্যস্ত আছিস, পরে করবি। কিন্তু আর করলি না। তৌহিদের মনে পড়ে গেল গত সপ্তাহে মায়ের বেশ কয়েকটা মিস কল ছিল। সে ভেবেছিল পরে কথা বলবে, কিন্তু কাজের চাপে আর চাকরি হারানোর দুশ্চিন্তায় বেমানুম ভুলে গিয়েছিল। নিজের প্রতি নিজেরই রাগ হলো, মা বাবার প্রতি কতটা অবহেলা করেছে সে। শাহানা বেগম আবার শুনতে শুরু করলেন, তোর বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছিল, বুকের ব্যথা, শ্বাসকষ্ট। ডাক্তার দেখালাম, তিনি কিছু পরীক্ষা করতে দিলেন, অনেকগুলো টেস্ট,
কি টেস্ট মা? রিপোর্ট কি এসেছে? তৌহিদ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। রিপোর্ট মোটামুটি ভালোই। ডাক্তার বললেন হার্টের সমস্যা, প্রেশারটাও হাই। 1 মাসের জন্য অনেকগুলো ওষুধ লিখে দিলেন। সব মিলিয়ে প্রায় 5,000 টাকার মতো লাগবে। তৌহিদের বুকের ভেতর থক করে উঠল। 5,000 টাকা? তার পকেটে তো এখন কানা কড়িও নেই। সে আমতা আমতা করে বলল, ওষুধ কি কেনা হয়েছে মা? শাহানা বেগম মাথা নাড়লেন। কোথায় পাবো অত টাকা? তোর বাবার পেনশনের টাকায় তো সংসারই চলে না। তাও কোনো মতে 5 দিনের ওষুধ কিনেছি, বাকিটা কেনার টাকা ছিল না। বৌমাকে ফোন করেছিলাম, সে বলল রোজার 2-3 দিন গেলে টাকা পাঠাবে। কিন্তু তিনি একটু থামলেন, তারপর মুখে হাসি ফুটিয়ে বললেন, কিন্তু তুই আসার একটু আগেই তোর বাবা বাজারে গেল। বৌমা বিকাশে টাকা পাঠিয়েছে 5,000 টাকা। তোর বাবা এখন ওষুধ কিনতেই গেছে। তৌহিদ চমকে উঠল। মীরা টাকা পাঠিয়েছে? 5,000 টাকা? তার মানে মীরা গত রাতে যে টাকাটা চেয়েছিল সেটা কি বাবার ওষুধের জন্য? কিন্তু সে তো বলেছিল তার বোনের জামাইরা দেওয়ার আগে সে দিতে চায়। তৌহিদ ভেবেছিল মীরা হয়তো বাবার বাড়িতে বড়াই করার জন্য টাকা চাইছে। নিজের মনের ভুল বুঝতে পেরে তৌহিদ লজ্জায় কুঁকড়ে গেল। সে মীরাকে কত খারাপ কথা শুনিয়েছে, কত অপমান করেছে, অথচ মীরা তার অসুস্থ শ্বশুরের ওষুধের টাকার জন্য হাত পেতেছিল। তৌহিদ বলল, কিন্তু মা, বাবার টেস্টগুলো করানোর টাকাটা কোথায় পেলে? পেনশনের টাকায় তো হওয়ার কথা না। শাহানা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, তোর পাঠানো টাকা থেকে প্রতি মাসে তুই যে খরচ দিস সেখান থেকে জমিয়ে জমিয়ে টেস্টগুলো করিয়েছি, আর বাকিটা বৌমা দিয়েছে। তৌহিদ এবার আরও অবাক হলো। বৌমা দিয়েছে মানে? আমি তো সব টাকা ওর হাতে দিই, ওখান থেকে ও সংসার চালায়, আবার তোমাদের জন্যও টাকা পাঠায়। শাহানা বেগম হাসলেন, বললেন, তুই কি জানিস তৌহিদ, মীরা মেয়েটা তোকে কতটা ভালোবাসে? তুই হয়তো ভাবিস ও তোর টাকার কাঙ্গাল, কিন্তু আসলে ও তোর ভবিষ্যতের কাঙ্গাল। তুই তো ওকে কোনোদিন চিনতেই পারলি না। তৌহিদ অবাক হয়ে বলল, কি বলছো মা? আমি কিছুই বুঝতে পারছি না। শাহানা বেগম ছেলের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, শোন তৌহিদ, তুই হচ্ছিস একটা দায়িত্বহীন ছেলে। ছোটবেলা থেকেই তুই এমন, পকেটে টাকা থাকলে তুই রাজা, না থাকলে ফকির। তোর স্বভাব হলো আজ টাকা আছে তো আজই খরচ করে ফেলবি। কালকের চিন্তা কালকে। মীরা সেটা ভালো করেই বুঝেছিল। মানে মানে হলো মীরা কেন তোর কাছ থেকে প্রতি মাসে বেতনটা কেড়ে নেয় জানিস? কারণ ও জানে টাকাটা তোর হাতে থাকলে তুই উড়িয়ে দিবি। আজ বন্ধুর বিপদে টাকা দিবি, কাল কলিগদের সাথে পার্টি দিবি, পরশু নতুন ফোন কিনবি, কিন্তু ভবিষ্যতের জন্য 1 পয়সাও জমাবি না। মীরা তোর এই স্বভাবটা জানে বলেই সে সংসারে হাল ধরেছে। তৌহিদ চুপ করে রইল। তার মা ঠিকই বলছে, সে এমনই। রায়হানকে টাকা দেওয়ার সময় সে দ্বিতীয়বার ভাবেনি। বন্ধুদের সাথে আড্ডায় বিল দেওয়ার সময় সে কার্পণ্য করেনি। কিন্তু নিজের সংসারের জন্য, নিজের মা বাবার জন্য সে কি করেছে? শাহানা বেগম বলতে লাগলেন, তুই ভাবিস মীরা তোর টাকায় ফুর্তি করে? ভুল ভাবিস। মীরা প্রতি মাসে আমাকে ফোন করে সংসারের খরচের পাই হিসাব দেয়। বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, তিহুর স্কুলের খরচ সব মিটিয়ে সে টাকা জমায়। তোর বাবার ওষুধের খরচ, আমাদের হাত খরচ সবই সে ওই টাকা থেকে পাঠায়। তুই তো শুধু টাকাটা দিয়েই খেলাস, কিন্তু সেই টাকাটা কিভাবে খরচ হবে, কোথায় সেভ হবে, সেটা মীরাই ঠিক করে। তৌহিদের চোখ ঝাপসা হয়ে এলো। সে এতদিন মীরাকে ভুল বুঝেছে, তাকে লোভী ভেবেছে, স্বার্থপর ভেবেছে, অথচ মীরা তার অগোচরে তার সংসারে খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে। শাহানা বেগম আবার বললেন, আর শোন, তোর বাবার অসুস্থতার কথা মীরাই আমাকে বলতে নিষেধ করেছিল। ও বলেছিল তুই এখন অফিসের চাপে আছিস, টেনশনে আছিস, অসুস্থতার কথা শুনলে তুই আরও ভেঙে পড়বি। তাই ও নিজেই সব সামলে নিয়েছে। ও আমাকে বলেছিল, মা আপনি চিন্তা করবেন না, আমি আছি। তৌহিদকে এখন কিছু জানানোর দরকার নেই। তুই জানিস না তৌহিদ,
মীরা মেয়েটা আমাদের জন্য কি না করে। তৌহিদের মনে হলো মাটির নিচে ঢুকে যেতে। সে নিজেকে ধিক্কার দিল। গত রাতে মীরার সাথে সে যে ব্যবহার করেছে তা কোনো মানুষের কাজ হতে পারে না। সে মীরাকে বাসা থেকে বের করে দেওয়ার কথা বলেছে, ডিভোর্সের ইঙ্গিত দিয়েছে, অথচ মীরা তার বাবার ওষুধের জন্য সামান্য কটা টাকা চেয়েছিল, তাও নিজের জন্য নয়, তৌহিদেরই বাবার জন্য। তৌহিদ ফিসফিস করে বলল, মা, আমি মীরাকে অনেক ভুল বুঝেছি। আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। শাহানা বেগম ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, মানুষ মাত্রই ভুল করে বাবা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এইটাই বড় কথা। মীরা মেয়েটা খুব অভিমানী, কিন্তু ওর মনটা অনেক বড়। তুই গিয়ে ওর কাছে ক্ষমা চা, দেখবি ও সব ভুলে যাবে। তৌহিদ মাথা নাড়ল। তার এখন একটাই ইচ্ছে, এখনই ছুটে গিয়ে মীরার পায়ে পড়ে ক্ষমা চাওয়া। কিন্তু সে এখন অনেক দূরে, গ্রামে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, কাল সকালেই সে বাসায় ফিরবে, মীরার কাছে ক্ষমা চাইবে এবং নতুন করে জীবন শুরু করবে। সজলের দেওয়া চাকরিটা মন দিয়ে করবে, আর কখনো মীরাকে কষ্ট দেবে না। সন্ধ্যার আজান ভেসে আসছে মসজিদ থেকে। তৌহিদ উঠল, অজু করে নামাজে দাঁড়ালো। সেজদায় গিয়ে সে অজরে কাঁদল, আল্লাহর কাছে ক্ষমা চাইল তার অতীতের সব ভুলের জন্য, আর দোয়া করলো যেন মীরা তাকে ক্ষমা করে দেয়। নামাজ শেষে সে বারান্দায় এসে বসলো। বাবা বাজার থেকে ফিরেছেন, হাতে ওষুধের প্যাকেট। তৌহিদ বাবাকে জড়িয়ে ধরল। বাবা অবাক হয়ে বললেন, কি হলো রে পাগল, কাঁদছিস কেন? তৌহিদ মুখ মুছে বলল, কিছু না বাবা, তোমাকে অনেক দিন জড়িয়ে ধরি না, তাই। বাবা হাসলেন, ছেলের মাথায় হাত রাখলেন। তৌহিদ অনুভব করলো এই হাতের স্পর্শে কত মমতা, কত আশীর্বাদ। সে জানে না তার সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে এতটুকু জানে তার পাশে তার পরিবার আছে, আর আছে মীরা, তার জীবনের ধ্রুবতারা। রাতে খাওয়ার সময় তৌহিদ বাবাকে বলল, বাবা, আমি কাল সকালেই ঢাকায় ফিরবো। এত তাড়াতাড়ি? মাত্র তো এলি। বাবা অবাক হলেন। হ্যাঁ বাবা, জরুরি কাজ আছে, মীরার সাথে দেখা করা খুব দরকার। মা শাহানা বেগম মুচকে হাসলেন। তিনি বুঝতে পারলেন ছেলের মনের অবস্থা। তিনি বললেন, যা বাবা যা, বৌমার জন্য দোয়াও রইল। আর বলিস আমরা ভালো আছি। তৌহিদ মাথা নাড়ল। সে নিজেকে বদলে ফেলবে। সে এখন দায়িত্ব নিতে শিখেছে, যে ভালোবাসতে শিখেছে। সে জানে এই পথ চলা সহজ হবে না, কিন্তু মীরার হাত ধরে সে যে কোনো তুফান পাড়ি দিতে পারবে। কারণ মীরা শুধু তার স্ত্রী নয়, মীরা তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, তার অভিভাবক। গল্প মিথ্যার বোঝা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।